আসসালামু আলাইকুম। আজ ৩রা নভেম্বর ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইনুর ফাঁসির আশঙ্কা, জানাজা দেখতে চান গোলাম আজম পুত্র। ১৯ বছর পর সেনাবাহিনীর কারণে প্রাণে বাঁচলেন এক সুদান প্রবাসী। বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বিস্তারিত। জাসদ সভাপতি হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের ভুলের জন্য ক্ষমা না চাইলেও এটা নিশ্চিত হয়ে গেছেন যে গণহত্যার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। ইতোমধ্যে তিনি তার পরিবারের সদস্যদের বলেছেন, আমার ফাঁসি হতে পারে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। তবে শেষ মুহূর্ত পর্যন্ত ইনু নিজেকে জেলমুক্ত করার জন্য চেষ্টা করবেন বলেও জানা গেছে। নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বলেছেন, আমি রাজনৈতিক আক্রোশের শিকার, গায়েবী মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি বিচারকারী, আপনি ন্যায় বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাসহ ৮টি অভিযোগের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দোষ স্বীকার করবেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অভিযোগ গঠনের পর আসামি দোষী বা নির্দোষ এই সীমার বাইরে কোনো বক্তব্য দিতে পারেন না। তাই হাসানুল হক ইনু সাম্প্রতিক বক্তব্য আদালতের আমলে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ১৪ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসেবে বিভিন্ন সময়ে আন্দোলন দমন, কারফিউ জারি ও দেখামাত্র গুলির মতো নির্দেশনা এবং পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন। তার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সহিংস বা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদের উপর দমন পীড়নকে বৈধ করার মানসিকতা তৈরি করেছিলেন। তিনি আরও বলেন, বিগত সময়ে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বোমা হামলা এবং ছাত্র জনতাকে দমন করার পরিকল্পনায় তিনি সম্মতি জানান। এমনকি কিভাবে আটক করা উচিত এবং আটক ব্যক্তিদের কোর্ট বা জেলে না পাঠিয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে সেসব বিষয়েও তিনি পরামর্শ দিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তার অবস্থান ও ভূমিকার ভিত্তিতে মোট ৮টি অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলায় আগামী ৩০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। একই ধরনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আরও ৩ নেতার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মামলায় ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আয়নাঘর ফেরত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তার ফেসবুক পেজে লিখেছেন, সরি, আমি এমন আগাছা নিয়ে কিছু বলতে চাই না, সময় নষ্ট, কিন্তু গাজালা করে ভণ্ডদের মুনাফিকি দেখে, তাই না বলেও পারি না। ভূতের মুখে রাম নাম, ইনু আল্লাহর কথা বলে। ২০১২ সালে আমার বাবাকে মিথ্যা মামলায় ট্রাইব্যুনাল গ্রেফতার করার পর এই বামরাম বলেছিল, বয়সের ভারে গোলাম আজম ফাঁসির কাষ্ঠে যেতে না পারলে আমি পাজাকুলে করে নিয়ে যাব। ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রকাশ্য আদালতে ঘোষণা করেছিল, অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে সরকার পক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। তারপরও শপথ ভঙ্গ করে একান্ত বাধ্যগত অনুগত বিচারক ফরমায়েশি রায় দিয়েছিল ৯০ বছরের একজন রাজনীতিবিদের বিরুদ্ধে। বিচারকদের এমন ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে হবে, এর উদাহরণ আছে, অপেক্ষা করুন। ভারতের গোলাম ইনু মিয়া, আফসোস, আপনার সে আশা পূরণ হয়নি। মহান মাবুদ তার প্রিয় বান্দাকে সম্মানের সাথে নিয়ে গেছেন। এরপর তো এক ইতিহাস রচনা হয়েছে, যা দেখে সম্ভবত কদিন খাওয়া ঘুম হয়নি। অধ্যাপক গোলাম আজমের ঐতিহাসিক জানাজা প্রমাণ করেছে তিনি ছিলেন এদেশের মুকুটহীন রাজা। হে আল্লাহ, তুমি তাকে দুনিয়া থেকে নেয়ার আগে আমাকে নিয়ে যেও না। আমার খুব শখ ইনু মিয়ার জানাজায় কত হালি লোক হয় সেটা দেখান। তার গুরুর মতো ৪.৫ হালির বেশি হবে কিনা সেটা দেখার আশাটা পূরণ করো, নয়ন জুড়াবে। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ১৯ বছর পর সুদান থেকে দেশে ফিরেছেন মোহাম্মদ ময়নুল হক। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তালুকবাজিদ গ্রামের রজ্জবালির ছেলে। বাংলাদেশ আর্মির ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবিতে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। ২০২৫ সালের মে মাসের
প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাটালিয়ন ব্যানবাট 3 এর একটি টহল দল আবেই বাজার এলাকায় হঠাৎ এক বাংলাদেশি নাগরিকের সন্ধান পায়। জানা যায়, প্রায় ১৯ বছর পূর্বে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খার্তুমে পাড়ি জমান ময়নুল, কিন্তু হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়। বহুদিন অবরুদ্ধ অবস্থায় থাকার পর প্রাণ বাঁচাতে তিনি পলায়ন করে চলে আসেন আবেই অঞ্চলে। দুর্ভাগ্যক্রমে এ সময় তিনি হারান পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র, যার ফলে দেশে ফেরা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাক্ষাৎ পেয়ে তার দেশে ফিরে আসার প্রবল আকুতির কথা জানান। এর প্রেক্ষিতে আবেইতে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যবৃন্দ বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন এবং তার দেশে ফেরার আবেদন সেনা সদরে প্রেরণ করেন। পরবর্তীতে আবেদনটি সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে গত 15 আগস্ট ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস কর্তৃক উক্ত ব্যক্তির বাংলাদেশে প্রত্যাবর্তনের নিমিত্তে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। এছাড়া ময়নুলের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে দূতাবাস কর্তৃক বাংলাদেশে প্রত্যাবর্তনের বিমান ভাড়া এবং আনুষঙ্গিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপর গত 29 অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আবেই হতে বিমানযোগে জুবা সাউথ সুদানে আগমন করেন। জুবা সাউথ সুদান হতে তিনি ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করেন। যুদ্ধ বিধ্বস্ত এলাকায় আটকে পড়া একজন বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তনের মতো মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ আনন্দিত ও গর্বিত। যে কোনো প্রয়োজনে দেশের মানুষের পাশে থাকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েকের ঢাকা সফর প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেছেন, আমার পছন্দ অপছন্দ, সম্মতি অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান বাংলাদেশে এলে তার দেখভাল করবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা যদি অনুমতি দেয় তাহলে তিনি আসবেন। সাংবাদিকদের একথা বলেন ধর্ম উপদেষ্টা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বাসসকে বলেছেন, একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি যে অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। খালিদ হোসেন বলেন, জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন তাদের একটা দল আমাদের সঙ্গে দেখা করেছেন। আমি তাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তাদের এখতিয়ারে। আপনারা জানেন, পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন। বিদেশি কোনো মেহমান যদি দেশে আসেন, এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র ডিল করে থাকেন। জাকির নায়েকের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার সঙ্গে কোনো আইন জড়িত কিনা বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি দেবেন কিনা, ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার আমার এখতিয়ারে আসে না। সবকিছু ঠিকঠাক থাকলে জাকির নায়েক 28 ও 29 নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন। প্রতি বছরের মতো 2026 সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার RISSC। The Muslim 500 equal to 500 Influential Muslims 2026 শিরোনামের এ তালিকায় প্রথম কাতারের আমির, দ্বিতীয় মুফতি তাকি ওসমানী। এবারও স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রকাশিত তালিকা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে 50তম স্থানে রয়েছেন। তালিকায় তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামিক স্কলার শেখ মোহাম্মদ তাকি ওসমানী এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ। শীর্ষ 10-এর তালিকার এরপরই যথাক্রমে রয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, চতুর্থ জর্ডানের বাদশাহ HM আবদুল্লাহ, দ্বিতীয় ইবনে আল হুসেইন পঞ্চম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ
ডক্টর আহমদ মোহাম্মদ আল তাবি ষষ্ঠ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সপ্তম, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ অষ্টম, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নবম এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দশম। এবারও তালিকায় 50তম স্থানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও অন্তর্ভুক্ত হয়েছে। গত বছরও তিনি ওই তালিকায় 50তম অবস্থানে ছিলেন। ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম 500 ইকুয়াল টু দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এই তালিকায় স্থান পায়। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিস্টিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবন হচ্ছে কাদামাটির মতো। কাদামাটিকে যেমন চেষ্টা করলেই বিভিন্ন রূপে রূপান্তর করা যায়, ঠিক তেমনি একজন মানুষ যদি নিজেকে নিয়ে চর্চা করে, নিজেকে যদি সময় দেয়, তাহলে সে উন্নত হতে পারে, আজকের চেয়ে ভালোর দিকে এগিয়ে যেতে পারে। সেই জন্যে গুণীজনেরা সবসময় বলেছেন যে নিজেকে সবার আগে গুরুত্ব দিন। কারণ নিজেকে যদি গুরুত্ব না দেন, নিজে যদি ভালো না হতে পারেন, নিজের মধ্যে যদি ভালোর চর্চা না বাড়াতে পারেন, তাহলে অন্যের কাছে যেমন উদাহরণ হতে পারবেন না, ঠিক তেমনি অন্যকেও উপদেশ দিতে পারবেন না, আলোর পথ দেখাতে পারবেন না। সেই জন্যে একটা কথা তো আমরা সকলেই জানি যে নো দাই সেলফ, নিজেকে আগে জানো। নিজেকে জানা মানে হচ্ছে পৃথিবীকে জানা, আর নিজেকে জানা মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে জানা। সুতরাং আসুন নিজেকে গুরুত্ব দেই, নিজের প্রতি যত্ন বাড়াই এবং সফলতার দিকে এগিয়ে যাই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আরও শক্তি ও সক্ষমতা নিয়ে পুনর্নির্মাণ করা হবে। গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভবন ও কারখানা ধ্বংস করা আমাদের জন্য কোনো সমস্যা নয়। আমরা পুনর্নির্মাণ করব এবং আগের চেয়ে আরও শক্তিশালীভাবে এগিয়ে যাব। রাষ্ট্রপ্রধান গতকাল দেশটির পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তর পরিদর্শনকালে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে না, বরং দেশের জনগণের কল্যাণ, রোগ চিকিৎসা ও স্বাস্থ্যসেবার উন্নয়নেই পারমাণবিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। গত জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটন দাবি করেছে এসব স্থাপনা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেন, ইরান যদি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নেবে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট সেই হুঁশিয়ারি উপেক্ষা করে দৃঢ় কণ্ঠে জানান, বিদেশি চাপ বা হামলা তেহরানকে তার লক্ষ্য থেকে সরাতে পারবে না। তিনি বলেন, আমরা প্রযুক্তি, জ্ঞান ও জনগণের দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাব। বিশ্লেষকরা মনে করছেন, পেজেশকিয়ানের এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও এই ইস্যুটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী তাদের কর্মকর্তাদের থেকে চীনে উৎপাদিত গাড়ি ফেরত নিতে যাচ্ছে। উচ্চপদস্থ এসব সেনাদের চীনা গাড়িগুলো পারিবারিক কাজে ব্যবহার করার জন্য দেয়া হয়েছিল। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন চীনা গাড়ি ব্যবহার করলে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। এ কারণে প্রায় 700টি গাড়ি ফেরত নেওয়া হচ্ছে। এর আগে এ বছরের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী সেনা ঘাঁটিতে সব ধরনের চীনা যানবাহন প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তাদের আশঙ্কা, এসব গাড়িতে যে ক্যামেরা ও সেন্সর আছে সেগুলো দিয়ে ঘাঁটির স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে পারে চীন।
অপর দুই ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট এবং ইসরায়েলি হাওম উভয়ে জানিয়েছে সেনাবাহিনী প্রায় 700টি গাড়ি ফেরত দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যেগুলোর বেশিরভাগ টিগ্গো 8 প্রো মডেলের। এসব গাড়ি 2022 সাল থেকে লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেলদের দেয়া হচ্ছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।